আসসালামু আলাইকুম। আপনারা গেল 2-3 দিন ধরে নানান ধরনের তথ্য, অপতথ্য, গুজব অনেক কিছুই শুনছেন। এইসব শোনাশুনির ভেতরে আপনাদের অনেকের অনেক ধরনের মন্তব্য আসতে পারে যে আসলেই সেনাবাহিনী কী চাচ্ছে, সেনাবাহিনী কি আসলেই ক্ষমতা নিতে চাচ্ছে কিনা। দেখেন, প্রথম কথা হচ্ছে যে সেনাবাহিনী 5 তারিখে কোন পরিস্থিতিতে শেখ হাসিনাকে যেতে, আপনারা এর আগে শুনেছেন, বুকে পাথর চাপা দিয়ে সেনাপ্রধান তার এটা করতে হয়েছে 5 তারিখের ঘটনাগুলো। এটা কিন্তু বাস্তব কথা। মানে সিম্পল একটা জিনিস শোনেন, ধরেন একজন পুলিশের কনস্টেবল নিয়োগ করতে গিয়ে, আপনারা বাংলাদেশে আছেন, আমার চাইতে আপনারা অনেক ভালো জানেন এগুলো। আমরা তো আপনাদের কাছ থেকে শুনেই কথাবার্তা বলি। আমি নিজে তো আর এখানে আমার এমন কোনো সোর্স নাই যেটা দিয়ে আমি উড়ে গিয়ে তারপরে গিয়ে জেনে আসি। আপনারা জানেন যে একটা পুলিশের কনস্টেবলের চাকরি নিতে গেলে আপনার কি পরিমাণে করতে হয়, সরকারি যেসব গোয়েন্দা সংস্থা এই যে ভেরিফিকেশনের কাজটা যে চলে, আপনার পরিবারের ভেতরে বাবা মা ভাই বোন না, এর বাইরেও 14 গোষ্ঠীর ভেতরে জামাত বিএনপির কোনো লোকজন আছে কিনা সেটা যাচাই বাছাই করে তারপরে আপনাকে চাকরিতে নেওয়া হতো। এটা সত্য কি মিথ্যা আপনি নিজেকে জিজ্ঞেস করেন। যদি তাই হয়, শেখ হাসিনার চোখের সামনে সেনাপ্রধান ওয়াকার, শেখ হাসিনার পছন্দগুলো কি আপনি বলেন? শেখ হাসিনার পছন্দ হচ্ছে ওই নিজাম হাজারি, শেখ হাসিনার পছন্দ হচ্ছে এই শামীম ওসমান, শেখ হাসিনার পছন্দ ওই যে কুমিল্লার বাহার, যত জাউরার যত শ্রেষ্ঠ প্রো ম্যাক্সের একদম সর্বশেষ ভার্সন যেটা আছে, সব শেষ ভার্সন হচ্ছে শেখ হাসিনার পছন্দ। এর আশপাশে কোনোদিন ভালো মানুষের কোথাও এই জায়গা দেয় না। তো এর মতো একটা জাউরা এই যে ওয়াকারের মতো একজনকে এখানে বসাবে, আপনার মনে হয় সেনাপ্রধান এ যে কোনো সময় চাইলেই সরকার পতন ঘটাইতে পারে, আমাদের সাবকন্টিনেন্টের প্রেক্ষাপটে যদি চিন্তা করা যায়। তাকে যাচাই বাছাই না করে শেখ হাসিনা ভুল করেছে সেনাপ্রধানকে বসিয়ে, এটা মনে করার কোনো কারণ নাই। গোয়েন্দা সংস্থা না, খালি শেখ হাসিনা যদি ভুল করেও ভারত তো ভুল করবে না। শেখ হাসিনার এই ধরনের পদগুলো, এই পদায়ন কারা করতো? ভারত থেকে করতো। এমপি মন্ত্রী কে কোথায় বসবে গুরুত্বপূর্ণ জায়গায়, পুলিশের বিভিন্ন শাখায়, সব ভারতের দেয়া। তো ভারত তার ব্যাপারে জানে না, না জেনেই তাকে এখানে বসিয়েছে। ওয়াকার মনে প্রাণে একজন আওয়ামী প্রেমী, যেটা সে আগে বলেছে, বুকে পাথর চাপা দিয়ে তারপরে তিনি 5 তারিখের এগুলো করেছেন। ওইটাই হচ্ছে বাস্তবতা। তো এই ব্যক্তির যদি আপনি কোনো চিন্তা ভাবনা ধারণা সব বাদ দিয়ে আপনি নিজে থেকে একদম সায়েন্সের মতো যদি তাকে করতে চান, ল্যাবরেটরিতে যদি টেস্ট করতে চান, তো ল্যাবরেটরি টেস্টে আপনাকে প্রথম করতে হবে, এই যে হাসিনা 9 মাস ধরে অনেক বক্তব্য দেখেছেন, এ কিন্তু এর মুখ কিন্তু যথেষ্ট কি বলবো, যে ও কথা না বললে পারেন, ও কথাই কিন্তু এই যে এই পতন টতন যা কিছু হলো সব কিন্তু এর কথাই। এর মুখ থেকে গেল 9 মাসে আপনি আজ পর্যন্ত শুনেছেন ওয়াকার সম্পর্কে কোনো খারাপ কথা, ওয়াকারের বিরুদ্ধে কোনো অভিযোগ? গত 3 বছর ধরে ইউনূসকে নিয়ে শেখ হাসিনার এত কথা কেন, এত শত্রুতা কেন? কারণ হাসিনা জানতো যে ইউনূস কিছু একটা ভেতরে ভেতরে করছেন, বা পশ্চিমাদের যেই চিন্তা ভাবনা সেটা তিনি জানতেন, সেটা জেনেই কিন্তু তিনি এগুলো করেছেন। অতএব হাসিনার মুখ থেকে বের হয়ে যায়। আমি অনেক আগে একটা ভিডিওতে বলেছিলাম যে হাসিনা সামনে কি করবে, কি ঘটছে ভেতরে, এটা হাসিনার মুখ দিয়ে বের হয়ে যায়। হাসিনা এটা চুপ করে মুখে রাখতে পারে না। তো এতদিন ধরে ওয়াকারের বিরুদ্ধে হাসিনার কোনো অভিযোগ নাই। এর কারণ কি? আমি এর আগেও আরেক ভিডিওতে বলেছিলাম যে শেখ হাসিনার সাথে ওয়াকারের ওয়াইফের ফোন দিয়ে সার্বক্ষণিক যোগাযোগ হয়। ওয়াকারের স্ত্রীর সাথে তার প্রতিদিন কয়েকবার কথা হয়, তারপরে ওয়াকারের সাথেও কথা হয়। তো এগুলোর যদি নাকি আপনি ওই যেটা বললাম ল্যাবরেটরিতে যদি নাকি আপনি টেস্ট করতে যান, আপনি দেখেন আওয়ামী লীগ যা যা চায় ওয়াকার তা ঠিকঠাক মতো করছে কিনা। 5 তারিখে শেখ হাসিনাকে ওয়াকারের প্রথম কাজ কী ছিল? তারে অ্যারেস্ট করা। সে তো খুনি, তারা অ্যারেস্ট করেছে? করে নাই। এই যে আয়নাঘর থেকে তো সাথে সাথে বের করে দেওয়া দরকার ছিল, লোকজনরা যাইতে দেয় নেই। প্রথমেই তো তার এটা উচিত ছিল যে কোথায় আছে। সে মনে করেন আয়নাঘরের এগুলো খালি জিয়াউল আহসান সব কিছু করেছে, আর কেউ সব ফেরেস্তা।
এখন জিয়াউল হাসানকে বানানো হয়েছে হচ্ছে বলির পাঠা। জিয়াউল হাসান মানে যত কিছুই তার বিরুদ্ধে অভিযোগ আছে, আমি জানি না সেগুলোর কতটা সত্য মিথ্যা আমি জানি না, কিন্তু এই লোক ছিল হচ্ছে স্ট্রেট ফরওয়ার্ড লোক। যারা যা বলতো, যারা মেরে ফেলবো তার মেরে ফেলবো, এই টাইপের লোক সে একজন। এখন এদের সাথে তেল দিয়ে চলতে পারেনি, সব দোষ তার ঘাড়ে দিয়ে, সবাই ভালো মানুষ। এখন আপনি যে সেনাপ্রধান হিসেবে ক্ষমতা নিলেন, আপনি জানেন না কিচ্ছু, এই যে গুমটুম হয়েছে, আয়নাঘর, কোনো কিছু জানেন না। তাহলে তো 5 তারিখের সন্ধ্যার ভেতরে সবাইকে ওইখান থেকে বের করে, আপনার ক্যান্টনমেন্টের ভেতরেই তো ছিল এগুলো, আপনি করেন। এখন পর্যন্ত কি ক্যান্টনমেন্টের ওই আয়নাঘরে আপনার নিয়ে গিয়েছেন? গেলেন কোথায়? গেলেন হচ্ছে র্যাবের একটাতে, তাও সেইটার মানে রেনোভেশন করে তারপরে নানান ধরনের পরিবর্তন এনে তারপরে মানুষকে নিয়ে দেখালেন 6 মাস পরে। 650 মানুষকে আওয়ামী লীগের ক্যান্টনমেন্টে জায়গা দিল কে? তারা এখন কোথায়? কয়দিন পরপর দেখা যাচ্ছেন এই ইন্ডিয়া চলে গিয়েছে, ও ওইখানে চলে গিয়েছে। কে পাঠাচ্ছে? সবশেষ হামিদ গিয়েছে। আপনার মনে হয় পুলিশের একজন এসপিকে সেটার জন্য দায়ী করা হচ্ছে? এমনকি এসবির যে প্রধান, তার দায় আছে, অবশ্যই তার দায় আছে। সে এসবির প্রধান, নো ডাউট যে সে কখনোই আওয়ামীপন্থী লোক না, সে আওয়ামী লীগের দ্বারা নির্যাতিত লোক, কোনো সমস্যা নেই, কিন্তু তিনি এই দায় এড়াইতে পারবেন না। বাট যদি সব কিছুর উপরেই করা হয়, এখানে 100% আর্মি জড়িত। আর্মিকে বাইপাস করে, আর যদি আরেকজন করতে চায় সেটাও ডক্টর ইউনূস, কিন্তু আর্মিকে বাইপাস করে না, তাদের সমর্থন নিয়ে তারপরে করতে হবে। সো এই ঘটনার সাথে আর্মি জড়িত। এখন পর্যন্ত ধারাবাহিকভাবে মমতাজকে ধানমন্ডি থেকে গ্রেপ্তার করা হয়। আচ্ছা আপনি বলেন এই দেশটা টিকবে কেমনে? আমারে বলেন। ধানমন্ডির মতো জায়গায় মমতাজ এতদিন ধরে পালায়া ছিল, তো এই দেশের পুলিশ করে কি? ডিজিএফআই করে কি? এনএসআই করে কি? গোয়েন্দা সংস্থা কি করে? আপনি এই দেশ কেমনে টিকাবেন? এই যদি হয় গোয়েন্দাদের অবস্থা, তাহলে আপনি এই মানে ভবিষ্যতে যে আরও বড় ধরনের কোনো ঘটনা ঘটবে না, সেটা আপনি সামলাবেন কেমনে? পারবেন না সামলাইতে। তারপরে কি করলো? হাসিনার বাড়ি ভাঙবে পোলাপান, ওটা তো বাকশালের আতুর ঘর, ওইখানে বসে এই দেশের যত অপকর্ম সব হয়েছে, এই দুর্নীতি থেকে শুরু করে এই পর্যন্ত এই বাংলাদেশের যত অবক্ষয়, ভারতের যত যোগসাজশ, ভারতকে এই দেশে কাজ করতে দেওয়ার যত কিছু, সব ওই ঘরে বসে হয়েছে। ওইটার পাবলিক টয়লেট বানানো উচিত একদম, মানে লিটারালি। এটার এরকম না যে মানে মানুষ যায় এখন তো হিসু করে, এইভাবে না, বানাই দিতে হবে। পুরুষ মহিলার আলাদা করে ওখানে বাথরুম বানাইতে হবে, এবং লেগে দিতে হবে বাথরুমের ওইখানে সামনে বড় করে ব্যানার থাকতে হবে, একটু হেগে যান, এটা এই জায়গা হইতে হবে। প্রচণ্ড ঘৃণার একটা স্থান হওয়া দরকার। ওইটা মানুষ ভাঙতে চেয়েছে, জনগণ চেয়েছে, সেনাবাহিনী যায় বাধা দেয়। সেনাবাহিনীর কাজ কি? এদেরকেই করা নাকি? এদের আপনার বাধা দিতে যাইতে বললো কে? এর পরে বাংলাদেশে যত ধরনের 2 দিন পর পর এই যে আপনার, আমি টেলিভিশন পত্রিকার নাম ধরে বলছি না, ডিজিএফআই থেকে নোট দেওয়া হয়, এটা মাঝখানে বন্ধ ছিল, এই গত কয়েক মাস ধরে আবার শুরু হয়েছে। নোট দেওয়া হয়, এইভাবে নিউজ ছাপতে হবে, ছাপছেন। কীভাবে আপনার এই যে ধর্ষণ চারিদিকে চলছে, এই ধর্ষণগুলোকে আপনার মানে দেখে মনে হয় কি বাংলাদেশের জীবনে কোনোদিন ধর্ষণ হয় না, এমনভাবে এটাকে প্লেস করা হচ্ছে যে বাংলাদেশে ধর্ষণে ছেয়ে গিয়েছে। এই দেশে ধর্ষণের জন্য মানে যে কোনো সময় সরকার পতনের আন্দোলন হইতে হবে, এমন একটা পরিস্থিতি তৈরি করা হচ্ছে। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে খুন হয়েছে না, আমার কাছে এই আসামি যে 3 জন আটক করা হয়েছে, ওদের আদালতে যাওয়ার পরে ওদের রেকর্ড আমার কাছে আছে। সে রেকর্ডের মধ্যে তারা মানে স্পষ্ট বলছেন, তারা ওইখানে গিয়েছিল, যাওয়ার পরে তাদের সাথে মোটরসাইকেল নিয়ে একটা পক্ষের সাথে গ্যাঞ্জাম হয়েছে। সেই আসল গ্যাঞ্জাম হচ্ছিল আরেক জায়গায়, তাদের সাথে গ্যাঞ্জাম হওয়ার এই মাঝখানে তাদেরকে ধরে ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু স্টুডেন্ট তাদের সাথে বাকবিতণ্ডার এক পর্যায়ে আপনার মারধর করে। তাদেরকে পুলিশ আসার পর তারা বললো যে তোমরা হসপিটালে যাও। তারা হসপিটালে গিয়েছে চিকিৎসা আনতে, নিজে থেকে, পুলিশ নিয়ে যায়নি। একটু পরে পুলিশ ফোন দিয়েছে, আপনারা কোথায়? এইখানে। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও আমরা আসতেছি। কি তাদেরকে ধরে নিয়ে এসে খুনের আসামি তারা। এখন আসল ঘটনাটা তাহলে কারা ঘটাইলো, এটা তো তাহলে আমাদের বের করা উচিত। কেন বের হচ্ছে না? কেন ঘটছে এগুলোর সাথে গোয়েন্দা সংস্থা জড়িত। তাদের মূল টার্গেট হচ্ছে যেন তেনভাবে বুঝাইয়া দেওয়া যে ইউনূসের এই সরকার হচ্ছে প্রচণ্ড খারাপ একটা সরকার, এবং এদেরকে দিয়ে এই দেশে চলবে না। দিন যত যাচ্ছে তত বুঝাইতে চাচ্ছে যে আরেকটা কিছু দরকার। আরেকটা কি? সেটা হচ্ছে সেনাবাহিনী। আজ থেকে প্রায় 3 মাস আগে কনক সারোয়ার,
উনি ওনার ভিডিও একটা ইয়েতে ভিডিও বানিয়েছিল, ওনারে ধুয়ে দিয়েছেন অনেকে, আমাকে অনেকে ফোন করেছে, ভাই কনক ভাই তো ওই সেনাবাহিনীকে উস্কাচ্ছে। ভাই আপনাদের কাছে মনে হইতে পারে যে আমরা বোধহয় কোনো পক্ষকে বোধহয় মানে এই দেশকে মনে হয় রাজনীতি শূন্য করতে চায়, রাজনীতিবিদদের হাতে মনে হয় দেশ যাক, সেটা আমরা চাই না। আমরা চাই হচ্ছে গিয়ে এই দেশের এই তৃতীয় পক্ষ শক্তি এসে তারপর এই দেশ নিয়ে নেক। এত কিছু মনে করার কিছু নাই ভাই। আপনি যদি মনে করেন যে আমরা বিক্রি হয়ে যাইতে পারি, এখনও কারোর অত টাকা হয় নাই যত টাকা আওয়ামী লীগের ছিল, বিক্রি হওয়ার সুযোগ ছিল। তো কুরবানির আগে যেহেতু হই নাই, কুরবানির পরে বিক্রি হওয়ার কোনো কিছু নাই, ওই দাম আগের দাম আর এখন পাওয়া যাবে না। সো এটা মনে করেন না, যদি কিছু বলে থাকি না, যেটা বলি সেটা আপনাদের ভালোর জন্য বলি। আপনারা শুধু একটা জিনিস মাথায় রেখেন, এই সেনাপ্রধান সুযোগ খুঁজছেন, শুধু কোনো না কোনোভাবে সেই করা, শুধু পারছেন না একমাত্র ইউনূসের ধাক্কার কারণে। ইউনূসের সাথে ওনারা সামলায় উঠতে পারছে না। বাট আপনাদেরকে এই বুদ্ধি কে দেয় আমি জানি না। আমি ভাই খুব ছোট মানুষ, খুব অল্প বুঝি। আমার বুঝে যেটা মনে হয়, অনেককে অনেকভাবে বোঝানো হয়েছে যে চুপ্পুকে সরাইলে নাকি দেশ নাকি কীভাবে নাকি কি হয়ে যাবে। আরে ভাই আপনি হাসিনারে সরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী, তো আপনি মানেন আর না মানেন, সে তো ওই দেশে প্রধানমন্ত্রী হয়েই ছিল। এখন প্রধানমন্ত্রী যদি নাকি অবৈধ হয়, তার ওইটা যদি আপনি না মানেন, তো রাষ্ট্রপতি কোত্থেকে আসলো? ওই সংসদ থেকেই হয় নাই রাষ্ট্রপতিটা, ওই সংসদ আপনি মানেন না। আপনি এই যে ইশরাককে আপনি বানাইতে দিচ্ছেন না, অনেকেই ফতোয়া দিচ্ছেন যে ইশরাককে বানানো যাবে না। কেন? কারণ হচ্ছে ইশরাক ওইটা যদি দেয় তাহলে তো ইশরাককে আবার আমাদের ওই নির্বাচনটা মেনে নেওয়া হবে। আর ভাই ইশরাকটা নির্বাচন আপনার ওইটা দিতে বলছে কে? ইশরাককে তো মানুষ নামই দিয়েছে জনতার মেয়র, ও এমনিতে যায় বসবে, ওরা আপনার ওই নির্বাচনের হিসাবে দেওয়ার দরকার। অনেক জায়গায় বসাচ্ছেন না লোকজন, আপনি রিটায়ার্ড পুলিশের লোককে আইনে পুলিশের আইজিপি বানাচ্ছেন, কমিশনার বানাচ্ছেন। আর ইশরাকের মতো একজন মানুষকে, আপনি এত জনপ্রিয় একজন মানুষকে আপনি দিচ্ছেন না, আপনার সিটি কর্পোরেশনের মেয়র হইতে দিচ্ছেন না। তো এইসব মানে বানায় নিজেদের ভেতরেই করে। বিএনপি জামাতের ভিতরে বিশাল ফাটল। ভাই আপনি কি মনে করেন যে এই দেশে যদি নাকি ইন্ডিয়া আবার এই দেশের দখল নেয়, কন্ট্রোল নেয়, আপনার মনে হয় বিএনপি বা জামাত কাউকে মানে ছেড়ে দিবে? এটা বিএনপির, ওরা কিছু বলিস না আমাদের লোক, এটা বলবে যে জামাত আমাদের খুব করেছে, আমাদের মাফ করে দিয়েছে, জামাতের ওদের কিছু বলিস না। মনে হয় আপনাদের ভিতরে সুকৌশলে এবং সোশ্যাল মিডিয়াতে, আমি গতকালকে আমার ফেসবুকে একটা পোস্টও করেছে, এই যে নিজুম মজুমদার, যে হারপিক মজুমদার আছে, এই হারপিক মিলে ওদের তো ধরেন সারাদিন কোনো কাজ নেই, এখন ওদের খালি অপেক্ষায় থাকে যে এটা আমরাও ছিলাম এক সময়, যে কখন হাসিনার পতন হবে, ওদের কাজ হচ্ছে ওইটা। বাট আমাদের সাথে যেই জনসমর্থনটা ছিল, ওদের সাথে সেই সমর্থনটা নাই। পার্থক্য শুধু এই জায়গাটাতে। ওরা করছে কি, বিএনপির নামে আইডি খুলছে, অমুক উপজেলা যুবদল, অমুক জেলা ছাত্রদল, এভাবে খোলা বিএনপির, আবার শিবিরের নামেও খুলছে একইভাবে। বিএনপিকে দিয়ে বলাচ্ছে শিবিরকে, জামাতকে, আবার জামাতকে দিয়ে খালেদা জিয়াকে নিয়েও খুব বিশ্রী ভাষায় কথাবার্তা বলাচ্ছে। বিএনপির লোকজন খেপছে। এই যে দুই পক্ষের মধ্যে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, দাঁড় করিয়ে দিয়ে বোঝানো হচ্ছে যে তোমাদের জন্য বিএনপির চাইতে আওয়ামী লীগ বেটার একটা প্রতিপক্ষ। আবার বিএনপিকেও বোঝানো হচ্ছে যে তোমাদের জন্য জামাতের চাইতে আওয়ামী লীগ অনেক ভালো, বেটার প্রতিপক্ষ। কারণ জামাত আসলে জামাতের অনেক বেশি জনপ্রিয়তা লাভ করবে, তাদের কাছ থেকে তোমরা কখনো ভোটে জিততে পারবে না। এই যে জিনিসগুলো বুঝায়া যা করা হচ্ছে, সব গোয়েন্দা সংস্থার খেলা। এবং এই গোয়েন্দা সংস্থা কন্ট্রোল হচ্ছে কোত্থেকে? ভারত থেকে। তো যে বিষয়টা নিয়ে ভিডিওটা আজকে করতে এসেছি ভাই, সিম্পল, শুধু নিজে হিসাব মিলান। বিডিআর হত্যাকাণ্ড এই দেশের প্রধান, এই বাংলাদেশকে 15 বছর যে আপনার কন্ট্রোল করলো ভারত, সেটার প্রধান দরজা ছিল হচ্ছে পিলখানা হত্যাকাণ্ড। এই পিলখানা হত্যাকাণ্ডের বিচার কে হইতে দিচ্ছে না? সেনাপ্রধান হইতে দিচ্ছে না। প্রথম আলো, এই দেশের জঙ্গি নাটকের মূল হোতা, সেই প্রথম আলোর সামনে লোকজন গেল জিয়াফত করতে, ওর অফিস ভাঙতেও জানে, কারোর ধাক্কাও নেই, অফিসে গায়েও হাত দেয়নি। আর্মি সরাসরি চলে গেল, পুলিশের আগে আর্মি সেখানে যায় লোকজনের মারল। একটা ছেলেকে প্রথম আলোর নিচে নিয়ে সেনাবাহিনীর পোশাক পরা লোকজন সেখানে তাকে মারল। এইসব ঘটনাগুলো কি আপনারা ফালাইতে পারেন না কিছু? আপনারা দেশে এই রাজনীতি মারাইতে আসছেন। আর বেটা যা,
ওই পার্বত্য চট্টগ্রামে যা, পার্বত্য চট্টগ্রাম নাই হয়ে গিয়েছে। পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশের কোনো দখল নাই। আমার লাস্ট হাসিনুর ভাই আমার ইয়েতে আসছিলেন, উনি যা বললেন আমি অবাক হয়ে গেলাম, আমি নিজেও জানতাম না। সন্ধ্যার পরে আপনি নিরাপত্তা চৌকি উঠায় নিতে হয় সেনাবাহিনীর। সমস্যা তো হয়ই সন্ধ্যার পরে, কাজ অপকর্ম যা হয়, চোরাকারবারি থেকে শুরু করে যত ধরনের জঙ্গিদের ইয়ে হয়, এগুলি তো ওই ইয়ের পার্বত্য চট্টগ্রামের যে জঙ্গি, যেগুলো ভারতীয় জঙ্গি আছে, এগুলো সব রাতেই করবে, রাতে উঠায় নিতে হয় তাদের। ওইখানে আপনি যাদের যেসব করতে হইতো, মানে অবদান রাখতো, যারা কিনা খুব এই বাহিনীতে খুব সুনামের সাথে কাজ করতো, তাদেরকে কিছু অ্যাওয়ার্ড দেওয়া হতো, সেগুলো বন্ধ করে দিয়েছেন। আর্মিকে দিয়ে ভাত খাওয়াচ্ছেন, আপনার ক্যাম্প প্রত্যাহার করে নিচ্ছেন। আপনি ওইখানে যান, আপনার ওইখানে কাজ, আপনি এখানে বসে বসে এই দলের ওই দলের গুতাগুতি আপনার এগুলি করা লাগে কেন? এগুলি করবেন, করে তারপরে নিজের বিশাল আকারে নায়ক বানাবেন। আমি একদম ঠিক জেনারেল আজিজের প্রতিচ্ছবি আপনার ভেতরে দেখছি। জেনারেল আজিজ যেভাবে পৌঁছেছে, আপনি ঠিক একইভাবে পৌঁছবেন। আপনি ডিজিএফআইরে দিয়ে লেখায়া বিভিন্ন গণমাধ্যমে আপনি লেখাচ্ছেন, এটা করে আপনি নিজের করতে পারবেন না। আমরা এখনও বেঁচে আছি ভাই, আমাদেরকে কিনতে পারবেন না। ডিজিএফআই ওই টাকা পয়সা দিয়া, ওই যে কি বলে ওর নাম কি, ডাক্তার জাহিদ আরও কিছু ইউটিউবাররা আপনারা কিনছেন, মাসে মাসে পে করেন, অন পেমেন্টে এদেরকে দিয়ে আপনারা নিজেদের পারপাস সার্ভ করেন। এগুলি দিয়ে আমাদের কাউন্টার দেওয়া যাবে না ভাই। বাংলাদেশের পুরো টেলিভিশন পত্রিকা মিলে আমাদের কাউন্টার দিতে পারেন। আপনি এই ডাক্তার জাহিদ মাহিদ এগুলি 2 টাকার আপনাদের এই পোশাক কুকুর এগুলি দিয়ে আপনারা আমাদের কাছে আসছেন করতে, এটা দিয়ে হবে? অতএব আমি আর্মিকে বলবো, ভাই আপনাদের সোজা হইতে হবে, শেখ হাসিনার কথা ভুলে যাইতে হবে, আওয়ামী লীগের কথা ভুলে যাইতে হবে, ভারতের কথা ভুলে যাইতে হবে। তাদেরকে এই দেশে আবার ফের পুনর্বাসিত করবেন, এই চিন্তা, এই স্বপ্ন আপনার মন থেকে সরায় ফেলতে হবে। বিডিআরের বিচার করতে হবে, তদন্ত করতে হবে, যারা আছে তাদেরকে ছাড়তে হবে, এবং এদের যথাযথ এই ক্ষতিপূরণ দিতে হবে। এই যে পরিবারগুলোকে ধ্বংস করা হয়েছে, এগুলোর ক্ষতিপূরণ দিতে হবে। সেনাবাহিনীর যারা যারা এর সাথে জড়িত ছিল তাদের সবাইকে গ্রেপ্তার করতে হবে। ওই ঘরবন্দি, নজরবন্দি, ক্যান্টনমেন্টের ভেতরে আপনাদের আলাদা সেলের মধ্যে রাখা, এইসব ধনফোন বুঝায় পাবলিকের লাভ নাই। এদেরকে গ্রেপ্তার করতে হবে এবং সাধারণ আইনে গ্রেপ্তার দেখাইতে হবে, বিচারের মুখোমুখি করাইতে হবে। আপনারা এখান থেকে বের হইতে পারবেন। আমি অন্তত বেঁচে থাকা অবস্থায় আপনি বিডিআরের এটারে নিয়ে মানুষকে যা তা বুঝায় তারপরে আপনি বেঁচে যাবেন, ভারতকে বাঁচাবেন, আওয়ামী লীগকে বাঁচাবেন, আর্মির এইসব কালপিটদের বাঁচাবেন, এটা সম্ভব না। এটা এদেশে হইতে দেওয়া হবে না। সো আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আপনারা কি জনগণের বন্ধু হবেন, নাকি আওয়ামী লীগের করে তারপরে 2 দিন পর ঘুচুমুচু করবেন এই শাসনের জন্য বাংলাদেশে? আপনার পিছনে জুনিয়র অফিসার যারা আছে তারা এখন খুব অ্যালার্ট। আপনার এই ভেতরের লোকজনই আছে যারা কিনা ওই জায়গায় আর যাইতে চায় না। আর যদি মনে করেন কিছু লোকজন নিয়ে আপনি একটা সিদ্ধান্ত নিয়ে নেবেন, এই দেশের মানুষ ওই জায়গাতে নাই এখন। আপনি মানে খেলার মধ্যে, ক্রিকেট খেলায় দেখেন না, একটা পর্যায়ে যায় একটা দল এমন জায়গায় যায় ওখান থেকে আর উঠতে পারে না। আপনাদের অবস্থা এখন তাই, এখান থেকে ধাপ করে উঠতে পারবেন না। আপনার রান দরকার 3 রান, হাতে আছে 7 উইকেট, এদিকে ওভার আছে আরও 27 ওভার। এখান থেকে আপনি ম্যাচ জিতে আনতে পারবেন আবার ফের ঘুরে? ওটা সম্ভব না। অতএব আপনাদের সিদ্ধান্ত নিতে হবে এটা। আর আমি খুব বিনয়ের সাথে বাংলাদেশের বিএনপি এবং জামায়াত আপনাদের কাছে বলতে চাই, বা ছাত্রদেরকেও বলতে চাই, ভাই আপনাদের ছাত্রদের সাথে খুব খারাপ একটা সম্পর্ক হয়েছিল, নতুন করে তাদের সাথে আমার সম্পর্কটা আবার আমি নিজেই তাদের সাথে শিথিল করেছি, মানে সুন্দর করেছি। অতএব এই সম্পর্কটা তাদের সাথে রাখতে চাই। আপনাদের কাছে অনুরোধ একটা, তাদেরকে আমি এটাই বলেছি যে ভাই এই প্রথম আলো, ডেইলি স্টার, এই ইন্ডিয়া, আওয়ামী লীগ এইসব ফাঁদে পা দেওয়া যাবে না। আপনাদের আমারে নিয়ে গালাগালি করেন, আমি কিচ্ছু বলবো না, কিন্তু আমারে যখন আপনারা দেখবো আমি প্রথম আলোতে গিয়েছেন, তখন ভাই আমার রক্ত এগুলি মানে টকবক করে ফুটতে থাকে, আমি নিজেরা কন্ট্রোল করতে পারবো না তখন। সো এটা তাদেরকে বলা আছে। ছাত্রদেরকেও বলি, ভাই আমারে কারোর ক্ষমতার ভাগ দেওয়ার দরকার না। আমি কারোর কাছে কোনো চেয়ার চাই না, কোনো পদও চাই না, কিছুই চাই না, 1 টাকাও চাই না। যেখানে ছিলাম ওইখানেই আছি, এইখানেই থাকবো। আল্লাহ যেন সারা জীবন ওই জায়গাতে রাখে। আল্লাহর কসম করে বললাম ভাই, এই ভিডিওটা যখন রেকর্ড করছি তার কয়েক মিনিট পরে মাগরিবের নামাজ, এই সন্ধ্যার সময় সবার সামনে আল্লাহর কসম করে বললাম, মৃত্যুর আগ দিন পর্যন্ত এই জায়গাতেই থাকবো ইনশাআল্লাহ। এই দেশের সার্বভৌমত্ব রক্ষায় আমার অনেক ভুল থাকতে পারে, কিন্তু নিজেকে নিজের
জানতে আমি আমার নিজের সজ্ঞানে কোনো দিন এই দেশের বিরুদ্ধে অবস্থান নেব না, এটা মনে রাখেন। সো আপনাদের দেশ আপনারা চালাবেন, আপনারা ক্ষমতায় আসবেন, আপনারা বিরোধী দলে যাবেন, যা মনে চায় করেন, কিন্তু এই দেশটা এই দেশের ভেতরেই থাকতে হবে। ভাই চাঁদাবাজি করেন, কোন ছাত্র কার কাছ থেকে টাকা নিয়েছে, কোন বিএনপির লোক কোন জায়গায় চাঁদা নিয়েছে, কোন জামাতের লোক কোন জায়গায় চাঁদা নিয়ে, আমার যায়ও না আসেও না, যা মনে চায় করেন, শুধু টাকা বিদেশে পাঠায়েন না। আর ওই এদের সাথে হাত মেলানো যাবে না। এদের সাথে যে হাত মেলাবেন তারে আমি যখন যেভাবে আগেও বলেছি এখনও, যখন যেভাবে তাকে ন্যাংটা করার সুযোগ পাবো আমি কিন্তু ন্যাংটা করে দেবো। তো ওই জায়গাটা ঠিক রাখেন। আর আপনাদের কাছে সবচেয়ে বড় অনুরোধ যেটা, সেটা হচ্ছে যে আপনারা তো ক্ষমতা চান, তাই না? ক্ষমতা চাইতে হইলে আপনারা যেটা মনে করছেন যে আমরা মনে হয় তৃতীয় কোনো পক্ষকে সুযোগ সুবিধা, না ভাই, আপনার মাথায় রাখতে হবে তারেক রহমান এখনও পর্যন্ত দেশে ফেরে নাই। নিশ্চয়ই দেশে ফেরার মতো পরিস্থিতি হয় নাই, তাই ফেরে। খুব সিম্পল হিসাব, কেন হয় নাই, যেই কারণে হয় নাই সেটা আপনারা নিজেরা চিন্তা করেন। কারা কারা এখনও পর্যন্ত সেই সরকারের এই কি বলে এই আওয়ামী লীগ সরকারের লেসপেন্সার যারা যারা এখনও পর্যন্ত আছে তাদেরকে সরানোর ব্যবস্থা করেন। প্রথম আলো, ডেইলি স্টার সহ এই যে সন্তোষ শর্মা টর্মা এই যারা যেগুলো আছে এগুলোর ব্যাপারে চোখ কান খোলা রাখেন। ভাই এখনও পর্যন্ত নিজেদের মধ্যে এই দ্বন্দ্ব করার সময় এখনও আসে নাই। এখানে যদি ভারতকে যদি আবার আপনি সুযোগ দেন, ভারত হাসিনা আসতে পারবে না হয়তো, কিন্তু ভারত ওই আওয়ামী লীগের মতোই আরেকটা শক্তিকে এখানে দাঁড় করাবে। সো সেটা যদি হয় আপনার মাথায় রাখতে হবে, আপনাদের বিএনপি করেন যারা, আপনাদেরকে ভাই পরীক্ষা নেওয়ার কিছু নাই। আপনারা এই গেল 15 বছরে যারা কিনা এখন নতুন করে আবার বিএনপিতে যোগ দিচ্ছেন তারা না, এই গত 15 বছর যারা বিএনপি করেছেন, সে ভালো খারাপ যা মনে চায় সে অন্তত এইটা প্রমাণ করেছেন যে আপনি ভাই দেশপ্রেমিক, এবং ভারতের ব্যাপারে আপনি কোনো ছাড় দেন নাই। কিছু তো আছেই, বিএনপি জামাতের মধ্যে কিছু আছে যারা কিনা ভেতরে ভেতরে তাদের সাথেও যুক্ত ছিল, আমি তাদের কথা বলছিলাম, কিন্তু বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ বিএনপি জামাত পরীক্ষা দিয়ে এসছেন আপনারা। আপনাদের এই দেশের অনেক অবদান, আপনাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে আপনাদের বিরুদ্ধে কথা বলার ওই শক্তি সাহস কোনোটাই আমার নাই। আপনাদের কাছে খালি অনুরোধ ভাই, আল্লাহর ওয়াস্তে আওয়ামী লীগ এবং ভারত এই দুইটার ব্যাপারে আপনাদের সজাগ থাকতে হবে। আমার ব্যাপারে, আমাদের ব্যাপারে আপনাদের কোনো টেনশন করার দরকার নেই যে আমরা মনে হয় উস্কাচ্ছি কাউকে বা কোনো কিছু, এরকম কোনো কিছু না। এখানে সেনাপ্রধান চাচ্ছে সে একটা সেনা শাসনের দিকে নিয়ে যাইতে, তার একটা বলয় তৈরি করতে, বিভিন্ন জায়গায় তার প্রভাব বিস্তার করতে। এটার ব্যাপারে আপনাদেরকে সজাগ থাকতে হবে। সেনাবাহিনীর কোনো ফাঁদে কেউ পা দেবেন না। সেনাবাহিনী যদি নাকি কোনো নোট দেয়, কোনো কিছু দেয়, আমি নিজেও এখন এই ব্যাপারে খুবই অ্যালার্ট। কোনো কিছু কেউ দিলেই আমি সেটা সেনাবাহিনীর পক্ষে বিপক্ষে কারোর এটা বলার ব্যাপারে আমি খুব চেক করে তারপরে করি। আপনারা সেটার ব্যাপারে সজাগ থাকবেন। আরেকটা জিনিস, যারা কিনা এখন উদীয়মান নেতা আছেন, আমাদের দেশের বুড়াগুলোর কাম শেষ, এগুলোর সবগুলোর ভিডিও টিডিও ওই ওদের হাতে আছে, এরা নড়চড় করতে পারবে না। উদীয়মান নেতা যারা আছেন ভাই, সরাসরি বলি, কেউ কিছু মনে করেন না, গার্লফ্রেন্ড আছে, মেয়ে মানুষের সাথে হোটেলে যান, যেখানে যান যাই করেন, আমি ধর্ম ব্যবসা করতে আসি নাই ভাই, এটা করেন না। প্রথম কথা হয়েছে এটা করেন না। যদি করেন খুব সাবধানে, কার সাথে কথা বলেন সেগুলি খুব সাবধানে, কার কাছ থেকে টাকা নিচ্ছেন খুব সাবধানে, খুব হিসাব করে এগুলো করেন। কারণ আপনার এইটা দিয়ে আপনাকে বাধ্য করা হবে একটা কাজ করতে। আপনার যখন একটা ভিডিও থাকবে, আপনার যখন একটা অডিও থাকবে, আপনার টাকা লেনদেনের কোনো একটা ডকুমেন্টস থাকবে, তখন আপনাকে দিয়ে যে কোনো কাজ করাইতে তাদের সুবিধা হবে, যে তোমার এটা ছাড়া দেবো, তাতে এটা করো। সো ওই সুযোগটা আপনারা দিয়েন না। আমাদের উপরের যারা আছে সিনিয়র নেতা শেষ, সবার জীবন শেষ। এগুলো ইন্ডিয়ার কাছে ধরা, প্রথম আলোর কাছে ধরা। প্রথম আলোর যে এই যে মেরিল প্রথম আলো আছে না, এই যে নর্তকীদের এনে যে দেওয়া হয়, এই নর্তকীদের দিয়ে তারপরে টানা হয়, বড়শি দিয়ে তারপরে মাছ টানা হয়, টেনে এনে তারপরে বড়শির মধ্যে করে এগুলোর দিয়ে সারা জীবন শিকার করা হয় চারিদিকে। সো এই নায়ক নায়িকা, গায়ক গায়িকা, সুন্দরী মডেল, তারপরে হঠাৎ করে বাসের মধ্যে পরিচয়, সিএনজিতে পরিচয়, ফোন করে ভাইয়া আপনার কাছে দেখেছিলাম, এসব থেকে খুব সাবধানে। এই থেকে যদি সাবধানে না থাকতে পারেন, আপনি জীবনে কোনো দিন এই দেশে রাজনীতি করে আপনার নিজের যে ইচ্ছা, আমার বিশ্বাস অনেক মানুষ আছে, ইভেন আসিফ নজরুলের কথা বলি, আসিফ নজরুল নিজেও দাঁড়াইতে পারে না শুধুমাত্র এই একটা কারণে, সেটা হচ্ছে মেয়ে মানুষের ভিডিও টিডিও এগুলো তার আছে। আমার বিশ্বাস যে আসিফ নজরুল এমন একটা মানুষ, সে কিন্তু সম্মান চায়, সম্মানিত হইতে সুন্দর করে কথা বলেন, তিনি পারেন না, ওই একটাই কারণ। অতএব উদীয়মান যারা আছেন তারা খুব সাবধানে,
সামনের সময়গুলো ভাই খুব ক্রিটিক্যাল। আমরা চাই ইউনূস একটা সুন্দর পরিস্থিতির ভেতর দিয়ে নির্বাচন দিবে এবং সেই নির্বাচনটা যত দ্রুত সম্ভব তত দ্রুত দিবেন, যাতে এই দেশে নির্বাচিত একটা সরকার আসতে পারেন এবং সেই সরকারের অধীনে আমাদের দেশ চলবে। তার আগ পর্যন্ত সবাইকে খুবই হিসাব করে চলতে হবে। বিএনপি জামাত আপনাদের ভেতরে যে দ্বন্দ্ব ভাই, অনেক নতুন বিএনপির সাপোর্টার হয়েছে যারা কিনা এখন নিজেকে বিরাট বিএনপি দাবি করার জন্য সারাদিন জামাতের বিরুদ্ধে বলে। জামাতের কিছু পক্ষের লোকজন এসে যারা সারাদিন, আমি ভাই জামাতের নেতা তারেক রহমান, শফিকুর রহমান সবাই নিয়ে যা মনে চায় বলবো, আমার যদি কোনো কিছু বলতে ইচ্ছা করে আমি বলবো, কিন্তু এইটা মনে রাখেন আমি আওয়ামী বিরোধী ভাই, আমি ইন্ডিয়া বিরোধী, এইটা মাথায় রেখেন। যদি আপনাদের বিরুদ্ধে কিছু বলি শুধু ওই জায়গায় আমাকে আঘাত করলে, প্রথম আলো, ডেইলি স্টার, সন্তোষ, ইন্ডিয়া এগুলোর ব্যাপারে যদি আঘাত করেন আমি আপনার বিরুদ্ধে বলবো, এর বাইরে আমি বলবো না। কিন্তু নতুন গজিয়ে ওঠা কিছু বিএনপি জামায়াতের সাপোর্টার হয়েছে, তাদের দেখানো রাস্তায় নিজেদের মধ্যে গুতাগুতি বন্ধ করেন, গুতাগুতি করেন। এই দেশে বিএনপি ক্ষমতায় আসবে, জামাত বিরোধী দল হবে, এনসিপি বিরোধী দল হবে, এনসিপি ক্ষমতায় আসবে, জামাত বিএনপি বিরোধী দল হবে, কোনো সমস্যা নেই, দেশ চালান আপনারা এইভাবে। আপনারা মন্ত্রী হন, এমপি হন, যা মনে চায় হন, আমাদের কোনো যায়ও আসবে না। কিন্তু নিজেদের ভেতরে ঠিক রাখেন, আওয়ামী লীগ ইন্ডিয়ার ব্যাপারে একদম সুস্পষ্ট একটা অবস্থান রাখেন। ওই কথা বলেন যে বিদেশে বসে কথা বলি, সেগুলোতে কি হয়, মানে একটা শ্রেণী আছে নিজের স্বার্থে যখন আঘাত লাগে তখন এই কথাগুলো বলেন। আপনি কি বললেন না বললেন সেটাতে আসলে আমার যায়ও না আসেও না। এই দেশের সাধারণ মানুষ যারা, সংখ্যাগরিষ্ঠ জনতা যারা, আমরা তাদের জন্য কথা বলি এবং তারা যে জিনিসগুলো চিন্তা করে তাদের জন্য যেটা ভালো সেই জিনিসগুলো করার জন্য যা প্রয়োজন, আমার জায়গা থেকে দাঁড়িয়ে যেটা প্রয়োজন আমরা সেটা করি। আমি অনেকের কাছে এই প্রশ্নের মুখোমুখি হই যে আমরা এখন তো আমাদের দেশে গেলে কোনো সমস্যা নেই, আমরা এখনও দেশে যাচ্ছি না কেন? দেখেন, দেশে এখনও পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনী, এই সেনাবাহিনীর যেই প্রধান ব্যক্তি আছে ওয়াকার, এর ব্যাপারে একটা বিশেষ একটা তথ্য প্রমাণ আমার হাতে এসেছে, যেটা আমি এই মুহূর্তেই তাদের কোনো পরামর্শ বা তাদের অনুমতির বাইরে যে প্রকাশ করতে চাচ্ছি না। শুধু এতটুকু বলি যে ওয়াকার, অনেকের মতো আমার ভেতরেও এটা নিয়ে একটা ছিল যে ওয়াকার কেন 5 তারিখের ওই সময়ে তিনি শেখ হাসিনাকে কেন সরালেন, কেন আসলেন না। আসলে ওয়াকার বেসিক্যালি একজন প্রচণ্ড কাপুরুষ, একটা খুব ভীতু প্রকৃতির মানুষ, এটা সেনাবাহিনীতে সবাই জানেন। এই ভীতু প্রকৃতির মানুষ হওয়ার কারণেই তিনি 5 তারিখে কিং কর্তব্য বিমূঢ় হয়ে যান এবং তার যেসব মিড লেভেলের অফিসার বা তার একেবারে ইমিডিয়েট জুনিয়র যেসব অফিসাররা ছিলেন তারাও তার যে আদেশ শুনছিলেন না, যে কারণে তিনি দেখেছেন যে শেখ হাসিনাকে বাঁচাতে গেলে তিনি নিজেই একটা ক্যাজুয়ালিটির শিকার হতে পারেন, যে কারণে তিনি আর সেই ঝুঁকিটা নেননি। এই কারণে শেখ হাসিনার কাছে তার নানানভাবে কথাও শুনতে হয়েছে। এরপরেও তার সাথে শেখ হাসিনার অনেকবার কথা হয়েছে, সেখানেও তিনি ইনিয়ে বিনিয়ে শেখ হাসিনাকে আবার ফের কীভাবে দেশে আনা যায়, যতটুকু আওয়ামী লীগকে কম ড্যামেজ করা যায় সেই চেষ্টাটা তিনি করে যাচ্ছেন, এখনও করছেন। কিছুদিন আগে হাসনাত ওয়াকারের ব্যাপারে যে কথা বলেছেন সেই কথাটা একেবারে দায়িত্ব নিয়ে বলছি, 100% সত্য। পরবর্তীতে সার্জিস যেই বক্তব্য দিয়েছে সেই বক্তব্যটা হচ্ছে ওয়াকারকে বাঁচানোর জন্য সার্জিস, সেটা তিনি চাপে পড়ে হোক, জীবনের ভয়ে হোক, কিংবা কোনো স্বার্থের কারণে হোক, বা পরিস্থিতিটাকে শান্ত করার জন্য হোক, তিনি আবার সেনাবাহিনীর পক্ষে একটা পোস্ট দিয়ে পরিস্থিতিটা শান্ত করেছেন। তো আমার কথা হলো যে ওয়াকার 5 তারিখের পর থেকে আজ পর্যন্ত আপনি দেখেন যতগুলো কাজ সেনাবাহিনী করেছে। এই কয়েকদিন আগেও আমার এই ফেসবুকে আমি দেখিয়েছি যে ভারত বাংলাদেশের সশস্ত্র বাহিনীর এদেরকে আপনার বিনা চিকিৎসা করানোর জন্য ভারতে নিয়ে যাবে, সেটার জন্য আবার সশস্ত্র বাহিনী তাদের ভেতরে এটা নিয়ে যাচাই বাছাই করছেন, এরকম না যে তারা মেনে নেন নাই। অতএব ওয়াকার বেসিক্যালি একটা ভারতীয় একজন সেনাপ্রধান, বাংলাদেশের সেনাবাহিনীর দায়িত্ব পালন করছে, এর বাইরে কোনো কিছু আমি মনে করি না।
কালকের যে তথ্য প্রমাণ আমি পেয়েছি সেই তথ্য প্রমাণ অনুযায়ী গত এই গেল কয়েকদিনের ভেতরে যিনি কিনা শেখ হাসিনার দুঃসম্পর্কের চাচা, তাকে 15,000 কোটি টাকার কাজ দিয়েছে এই ওয়াকার। এই গত কয়েকদিনে যত ধর্ষণের ঘটনা ঘটছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে একটা ছেলে মারা গেল, তারপরে আরেকজন মারা গেল, এরপরে বিভিন্ন জায়গায় সংঘবদ্ধ যেই ধর্ষণের ঘটনা ঘটছে এবং সেটা নিয়ে মিডিয়াতে যত ধরনের এই যে হাইলাইট করে মনে হচ্ছে বাংলাদেশে জীবনে কোনো দিন আর ধর্ষণের ঘটনা ঘটে নাই, এরকম একটা পরিস্থিতি তৈরি করা হচ্ছে, সেটাও এই ওয়াকার করাচ্ছে। ডিজিএফআইয়ের ভেতরে কিছু ভালো অফিসার আছেন, এনএসআইয়ের যিনি ডিজি আছেন তিনি অত্যন্ত ভালো মানুষ, তিনারাও চেষ্টা করছেন, কিন্তু তার যেসব অফিসারগুলো এখনও তার মতো করে চলছে, দেশের বিরুদ্ধে শেখ হাসিনাকে আবার ফিরে আনার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে নানাভাবে, সেটার জন্য সেই লোকগুলো এখনও পর্যন্ত বিভিন্ন জায়গাতে অ্যাক্টিভ আছে। শুধু পারছে না কেন? পারছে না হচ্ছে দেখেন, চেষ্টা যে তারা চালিয়ে যাচ্ছে না তা না। আপনি সব শেষ ঘটনাটা যদি দেখেন, যেটা হাসনাত, তারপরে আপ বাংলাদেশ, ইউনাইটেড পিপলস বাংলাদেশ, যেটা এরপরে হচ্ছে এনসিপি তো আছেই হাসনাতের সাথে, তারপরে জুলাই রিলেটেড অনেকগুলো ইনকিলাব মঞ্চ থেকে শুরু করে অনেক, আমি সবার নাম আর এখানে বলছি না, আপনারা সবাই এটার জন্য কৃতিত্বের ভাগিদার, আপনারা সবাই এখানে করেছেন। আপনাদের কারণে এখনো পর্যন্ত এই পরবর্তীতে শিবিরও গিয়ে যোগ দিয়েছে সেখানে। শেখ হাসিনার যে সুবিধাটা তারা সেনাবাহিনী এবং আসিফ নজরুল সহ এই সেনাবাহিনীর চক্রটা করতে চাচ্ছে, সেটা করতে পারছে না। তারা বুঝে উঠতে পারে নাই যে আওয়ামী লীগের ব্যাপারে বাংলাদেশের মানুষ এতটা ঐক্যবদ্ধ। অতএব আব্দুল হামিদকে বের করে দিয়েছেন, সেনাপ্রধান নিজে বলেছে যে 630 জনকে তিনি বের করে দিয়েছেন। তারপরও যত মানুষ পার হয়েছে, এই হামিদের ঘটনা নিয়ে যাকে যাকে আপনার করা হয়েছে, বহিষ্কার করা হয়েছে, ক্লোজ করা হয়েছে, পানিশমেন্ট দেওয়া হয়েছে পুলিশের, এরা আসলে এটার সাথে জড়িত না, এদের কিছু করার নাই। পুলিশের যদি কাউকে পানিশমেন্ট দিতে হয়, সবার আগে এসবির প্রধানকে পানিশমেন্ট দিতে হবে, কারণ তাকে আজ থেকে আরও কয়েক মাস আগে এই অর্ডার দেওয়া হয়েছে, এই লিখিত আকারে তাদের নাম সহ দেওয়া হয়েছে, সেখানে আব্দুল হামিদের তালিকা আছে। সেটা মানেন নাই কেন? অতএব যদি করা হয়, সেনাপ্রধান এটার জন্য দায়ী, ডিজিএফআই প্রধান এটার জন্য দায়ী, এসবি প্রধান এটার জন্য দায়ী, তারপরে বিমানবন্দরের সিকিউরিটির দায়িত্বে যারা আছে তাদের প্রধানদেরকে দায়ী করতে হবে। এত বড় ঘটনা, এত বড় মাপের একজন লোক, আপনার মনে হয় যে কনস্টেবল, এসআই আর ইন্সপেক্টর মিলে তাদেরকে পার করে দিয়েছে বা কোনো এক জেলার এসপি তাদেরকে বের করে দিয়েছে? এটা সম্ভব না। অতএব এটা রাষ্ট্রীয় পর্যায়ে একদম উচ্চ পদস্থ পর্যায়ের সিদ্ধান্তের প্রেক্ষিতে তাদেরকে বের করে দেওয়া হচ্ছে। তো দেয়াতে যেটা হয়েছে, আমি কয়দিন আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আওয়ামী লীগ যত দাঁড়াতে চাবে তাদেরকে তত শুয়ে ফেলা হবে। এদের ব্যাপারে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ, এরা এখনও শিক্ষা এদের হয় নাই। আপনি দেখেন, ভারত পাকিস্তান যুদ্ধ চলছে, সে যুদ্ধের ভেতরে আমি একজন মুসলমান, ভারত আমার মানে পাকিস্তান আর মুসলমান না কি সেটাও দেখার দরকার নেই, পাকিস্তানের সাথে যুদ্ধ হয়েছিল সব বাদ দেন, কিন্তু ভারত তো আমার শত্রু। এই কয়দিন আগেই একটা কিলিং করেছে, এখনও পর্যন্ত আমার দেশের সবচেয়ে বড় শত্রুকে ভারতে নিয়ে জায়গা দিয়ে রেখেছে, এখনও পর্যন্ত আমাদেরকে হুমকি দিচ্ছে। আরাকানের ওইখানে এই আরাকান আর্মিকে দিয়ে আমাদের ভেতরে গ্যাঞ্জাম করতে যাচ্ছে, সে সেখানে প্রক্সি ওয়্যার করছে, এগুলো তো এখনও করেই যাচ্ছে। আওয়ামী লীগকেও যদি ধরেন, সে আওয়ামী লীগ ভারত পাকিস্তান যুদ্ধে ভারত যত জায়গায় মানে হামলা করছে পাকিস্তানে, মনে হচ্ছে ওদের হাসিনার ওই জায়গা থেকে মিসাইল নিয়ে তারপরে পাকিস্তানে হামলা করছে। তোদের এত খুশি লাগে কেন? আরে বেটা, বাংলাদেশ দেখ, এখন তোদের সময়ের চাইতে চাঁদাবাজি কোনো অংশে কম নেই, চাঁদাবাজি ভালো চলছে এখনও, কিন্তু মানুষ তোদের ব্যাপারে ঐক্যবদ্ধ। এর কারণ কি? এই দেশের মানুষ প্রচণ্ড ধর্মভীরু এবং ধর্ম সচেতন। শুধু ধর্মভীরু না, এরা ধর্ম সচেতন। অতএব এই ধর্ম সচেতন মানুষগুলোকে গেল 15 বছর তাদের ধর্মীয় অনুভূতির উপরে, তাদের ধর্ম পালনের উপরে যত ধরনের নির্যাতন টর্চার করা হয়েছে, দাড়ি টুপিওয়ালা মানুষ এখানে যে পরিমাণে কষ্টে ছিল, ভারতেও দাড়ি টুপিওয়ালারা এত কষ্টে নাই। এই কারণে তোদেরকে মানুষ ঘৃণা করে। ওদের যারা কিনা এখন ওদের সোশ্যাল মিডিয়াগুলো, বাংলাদেশ আওয়ামী লীগের পেজে দেখবেন কিছু লোকজন এখন উপস্থাপনা করে, ওদের এগুলো সোশ্যাল মিডিয়া দেখভাল করে, তারা
যে কজন কেন্দ্রীয় নেতা, বলার মতো নেতা যারা কিনা এই এখন পর্যন্ত গর্ত থেকে বের হয়ে ছোটোখাটো পোস্ট করে, তারাও ভারতের পক্ষে পোস্ট করে। এটাই ওদেরকে এই দেশে জায়গা দেওয়া যাবে না। অতএব আগেও বলেছি, এখনও বলছি, নিঃশ্বাস থাকা পর্যন্ত বলবো, এই আওয়ামী লীগের এই বাংলাদেশে আর জায়গা হবে না। এই প্রজন্ম, এই জেনজি প্রজন্ম যতদিন পর্যন্ত বেঁচে থাকবে ততদিন জায়গা হবে না। এখন প্রশ্ন হচ্ছে, কারা চায় যে আওয়ামী লীগ টিকে থাকুক? আমি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে ধন্যবাদ জানাই। জামায়াত ইসলামের আমিরও দেখেছি সব শেষ গিয়ে সেখানে বক্তব্য দিয়েছেন গতকাল রাতে, আপনাদেরকে ধন্যবাদ জানাই। দেখেন, একটা বিষয় পরিষ্কার করি, আওয়ামী লীগ এই গেল 15 বছরে বিএনপি এবং জামাত দুই দলের উপরে সমান নির্যাতন করেছে। এই দলগুলোর ভেতরে যারাই ভারতের বিরোধিতা করেছে, যারাই অরিজিনাল দেশপ্রেমিক, ভারতের সাথে আঁতাত করে চলতে চায়নি, তাদের কাউকে তারা ছাড় দেন। এমনকি বিএনপির সর্বোচ্চ নেত্রী, তাকে পর্যন্ত তারা জেলখানায় ঢুকিয়েছে। এটাই তো করেছে এই আওয়ামী লীগ গত। অতএব আমরা অনেক দূরে ছিলাম। হ্যাঁ, আপনাদের ভাষায় আমরা কিছুই না, আমরা অবশ্যই কিছুই না। আমরা দেশে থেকে ভাই যুদ্ধ করতে পারি নাই, আপনাদের মতো লড়াই করতে পারি নাই, গুম হইতে পারি নাই, জেলে যাইতে পারি নাই, অবশ্যই। কিন্তু আমি আসলে একজন সংবাদকর্মী। আমার বাংলাদেশ ছাড়তে হয়েছে এই আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে। 14 নির্বাচনে আমার ভূমিকা কী ছিল সেটা বাংলাদেশের মানুষ জানে। তারপরেও আমার ভূমিকা কখন কী ছিল সবাই জানেন। আমি সেই সময় থেকে এখন পর্যন্ত সেই জায়গাতেই আছি। বাট আপনারা যারা মাঠে থেকে যুদ্ধ করেছেন, লড়াই করেছেন, আপনাদের প্রতি রেসপেক্ট। আমরা যেতে পারি নাই, কিন্তু বিশ্বাস করেন, বিএনপি এবং জামায়াত, আপনারা যেইখানে যখন নির্যাতনের শিকার হয়েছেন, ভিডিওতে দেখেছি যে আপনাদেরকে মারছে, আমার বুকে ব্যথা লেগেছে। আমার ভাইকে মারলে যেমন লাগতো, আপনার গায়ে হাত তোলার সেই দৃশ্যগুলো দেখে আমাদের ঠিক একই রকম কষ্ট লেগেছে। আপনারা নিয়ে বাজে কথা বলবো কেমনে বলেন? এই যে জামাত ইসলামের আমির, তারে প্রচণ্ড বাজে ভাষায় কথা বলেছে। ভাই, এই লোক আমার জীবনে, আমি যদি এই লোকের চরও মারি, এই লোক কোনদিন আমার বাজে ভাষায় কথা বলবেন। এই প্রচণ্ড রকমের ডিপ্লোম্যাটিক একটা লোক। সেটা ভালো মনে করেন, খারাপ মনে করেন, যাই করেন, সে কৌশলগতভাবে অত্যন্ত নরম মনের একজন মানুষ। আমাকে অন্তত 5 বার সে কল করেছে, আমার স্ত্রীর সাথে পর্যন্ত কথা বলেছে সে। তো এখন এই মানুষটার ব্যাপারে আমি কি ভাষায় কথা বলেছি? আপনি মনে করেন না যে ওনার প্রতি আমার বোধহয় খুব ক্ষোভ? আমার বাবাকে বললে যতটুকু কষ্ট পেতাম, জামাত ইসলামের আমিরকে পেয়ে ঠিক ততটুকুই কষ্ট পেয়েছে, ভেতরে ভেতরে কষ্ট পেয়েছে। কিন্তু বলতে হয়েছে। কেন বলতে হয়েছে জানেন? কারণ এই ভুল যেন ভবিষ্যতে জামাত ইসলামের কেউ করার সাহস না পায়, এই জন্যই করা হয়েছে। তো আপনারা বিএনপি বলেন আর জামাত বলেন, আপনাদের জন্য আমরা কষ্ট পেয়েছি। আপনাদের ওই নির্যাতন দেখে আমরাও একই রকম কষ্ট আমাদের ভেতরে হয়েছে। হয়তো শারীরিক সেই কষ্টটা পাইনি, কিন্তু মানসিকভাবে নিজেরা প্রচণ্ড রকমের বিধ্বস্ত থাকতাম। এটা আমি একা না, এই বাংলাদেশের বাইরে যারা বিদেশে ছিল অনেক মানুষ, আপনাদের চাইতেও বেশি সোশ্যাল মিডিয়াতে বসে বসে আমরা দেখতাম এগুলো, কষ্ট পেতাম, এগুলো নিয়ে আলাপ করতাম, কি করা যায়। এই বাইরের মানুষ রেমিটেন্স স্ট্রাইক করেছেন, করেন নাই? আপনাদেরকে খারাপ ভাষায় কথা কেমনে বলবো বলেন? কিন্তু আপনারা আওয়ামী লীগ নিষিদ্ধ চান না, কেউ কেন চান না ভাই? এই রাজনীতি আপনাদেরকে কে শিখিয়েছে যে আওয়ামী লীগ সরে গেলে আপনাদের সমস্যা হবে? এই রাজনীতি কোত্থেকে শিখছেন? আরে ভাই, যত কিছু হোক, বিএনপি কোনোদিন জামাত ইসলামকে নিশ্চিহ্ন করে দিতে যাবে না। জামায়াত ইসলাম কোনোদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নিশ্চিহ্ন করে দিতে পারবে না, চাবেও না। অতএব থাকেন, বিশাল স্ট্রং দুইটা বিরোধী দল। তো আপনারা বিরোধী দল আরেকটা লাগবে কেন? দরকার কি? কেন জোর করে আয় না তাদেরকে বসায়? বাংলাদেশের মানুষ চায় না। এই ব্যাপারে যেখানে কথা বলতে যাবেন ওই জায়গাতেই আটকায় যাবেন বাধ্য হয়ে। এই যে পরে দেখেন ছাত্রদল মিছিল করেছে, যুবদল মিছিল করেছে, আনন্দ মিছিল করেছে না? আওয়ামী লীগের এই কার্যক্রম সব নিষিদ্ধ করেছে। তো এখন মানুষ তো চায়, তারা নিষিদ্ধ হোক। কিছু মানুষ, ভারতীয় চর যারা আছেন, তারা যদি নাকি না চান, এটাতে যাবেও না, আসবেও না। অতএব মাথায় রেখেন, আপনাদেরকে এই আওয়ামী লীগ এবং ভারত, এই জায়গায় আপনাদেরকে ঠিক থাকতে হবে। এখনও পর্যন্ত প্রথম আলো, সন্তোষ শর্মা, আমরা কোনো পত্রিকা টেলিভিশনের বিরোধিতা করছি না। আমরা গণমাধ্যমের স্বাধীনতা চাই, পূর্ণ স্বাধীনতা চাই। আজকে
আমার ডক্টর কনক সারোয়ার পিনাকিদা আমাদের ইউটিউব চ্যানেল ভারতে ব্লক করে দেওয়া হয়েছে। কনক ভাই সবার আগে দেখেছে, দেখে আমারও দেখলাম, আমি আমার ইমেল চেক করে দেখলাম আমারও সেম, ভারতে আমাদের নিষিদ্ধ। তো এটাই তো, তারা হচ্ছে গণতন্ত্রের, সারা পৃথিবীতে তারা গণতন্ত্রের সবচাইতে বড় দেশ, তারা জাকির নায়েককে নিতে পারে নাই। এরা নাকি আবার ধর্ম এদের দেশে যায় ওই যে তসলিমা নাসরিন বসে বসে আমাদেরকে ধর্ম নিরপেক্ষতা শিখায়। এটা যদি ধর্ম নিরপেক্ষতা হয়, জাকির নায়েককে ছাড়লি কেন? জাকির নায়েক তো কারো পেটায় নাই তো, জাকির নায়েক কোনো মানে নিজের বর্ণনাও করে নেই, আপনার ধর্ম থেকে আপনাকে বুঝাই দিচ্ছে। আর 5 বছর দিলে না, এরপরে আর লোক খুঁজে পাওয়া যেত না আপনাদের। জয় শ্রীরাম বলার লোকটা খুঁজেও পাইতেন না, আর যেই ভয় আপনারা পারেন নাই। 3টা ইউটিউব চ্যানেলের ধাক্কা তাই সামাল দিতে পারেন না। এটা হচ্ছে ভারত। তো এখন এই বাক স্বাধীনতা ভারতের মতো আমাদের হোক, সেটা আমরা চাই না, আমরা বাক স্বাধীনতা চাই। কিন্তু যেই প্রথম আলো সরাসরি তারেক রহমানকে নিয়ে, খালেদা জিয়াকে নিয়ে কি নাই এমন বলে নাই। কয়দিন ধরে 2-3টা পত্রিকা, প্রথম আলো সরাসরি পারে না তো, এদের আন্ডা বাচ্চা কয়েকটা আছে, এর মধ্যে একটা ডয়চে ভেলে ওরে যেখানে পাবেন সেখানে ওরে এই গত কয়েকদিনের জবাব চাবেন। বাংলা ট্রিবিউন, আমরা কিন্তু খোঁজ খবর কিন্তু নিচ্ছি। যদি কেউ মনে করেন যে চাপা দিয়ে বেঁচে যাবেন, সুযোগ নাই, এখান থেকে বের হইতে পারবেন না। টুডে টুমোরো আপনাকে এখান থেকে যাইতে হবে। আপনার যে বাপের আপনারা বাঁচায়, ওই বাপের যেদিন গলায় পাড়া দিয়ে ধরা হবে, সেদিন কিন্তু ঠিকই আপনিও আপনার পিছনে আর কোনো কেউ থাকবে না। গত কয়েকদিন আগে, 2-3 দিন আগে এনি সাহেব প্রথম আলোর সাথে বৈঠক করেছেন, আমরা সেই বৈঠক দেখেছি। সেই বৈঠকের পর আপনারা ছবি তুলে আপনাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পেজে দিয়েছেন, সেটাও আমরা দেখেছি এবং সেটা মনে রেখেছি। ভাই, আপনার বাপ না, আমার বাপ যদি এসে বলে না, বাপ মাপ করে দেয়। প্রথম আলোর বেলায় কোনো মাপ নাই, কোনো ছাড় নাই। আপনি মারে ফেলবেন, খুন করে ফেলবেন, যা মন চায় করেন। আপনাকে ভাই যখন যেই রূপে যেভাবে যেথায় আপনার কোনো কিছু পাওয়া যাবে, সেইখানে আপনার রাজনৈতিক ক্যারিয়ার প্রশ্নবিদ্ধ করে দেওয়া হবে। বাংলাদেশে কে দুর্নীতি করেন, কে কী করেন, ভাই আমরা এটা নিয়ে চাইনি, কারণ নিয়ে করতে আপনারা যা মন চায় করেন। এটা আমি পারবো না ভাই, এটা বহুদিন সে আওয়ামী লীগ থাকতেও বলেছে, আমি পারবো না এটা আপনারা ঠিক করতে। এই চাঁদাবাজি আর ধান্দাবাজি এগুলি চলতেই থাকবে। এটার জন্য যা করার দরকার সেটা এই দেশের রাজনৈতিক দলকেই সে ঠিক করতে হবে। প্রতি 5 বছর পর যখন ধরেন বিএনপি আসবে, এরপরে জামাত আসবে, আবার জামাত আসবে, জামাত ধান্দাবাজি করলে আবার বিএনপি আসবে, আস্তে আস্তে একটা জায়গায় যায় পৌঁছাবে। সো আমি ওইটা নিয়ে যুদ্ধ করতে আসিনি, ওইটা নিয়ে আমার জানার বিষয় না। কিন্তু ভারতের ব্যাপারে যদি নাকি আমরা কোনো দেখি, প্রথম আলো, ডেইলি স্টার, সন্তোষ শর্মা, আওয়ামী লীগ, এইসব ব্যাপারে ভাই যারাই করবেন, আমরা তাদেরকে কিন্তু, আমি অন্তত ভাই তারে কিন্তু তার জীবনের সারা জীবন আমি চৌকিদারের মতো তার পিছনে কিন্তু থাকবো। কখন কোন দিক দিয়ে কি বের হয়ে যাবে, কি করে ফেলবো, এটা টেরও পাবেন না। অতএব আবারও সাবধান করে দিচ্ছি, আবারও সাবধান করছি। প্রথম আলো, ডেইলি স্টার, সন্তোষ শর্মা, এইদিকে এই ভারত, এইসব ব্যাপারে যদি নাকি কারোর ভেতরে কোনো ধরনের দুর্বলতা, গাফেলতি, কোনো কিছু যদি দেখি, তাহলে কিন্তু তার জন্য বাংলাদেশে রাজনীতি করা কঠিন হয়ে যাবে। মানে আমি বিশাল কিছু আপনাকে ধমক দিচ্ছি এটা না, বাংলাদেশে মানুষ চায় না। আপনি এই মুহূর্তে যদি গোলাম ময়লা রনের দিকে একটু তাকান, তাহলে বুঝতে পারবেন এই দেশের মানুষ কী চায়। আসিফ নজরুল এই মুহূর্তে পদে আছে, টাকা পয়সা কামাচ্ছে কিছু। আসিফ নজরুলের এই মুহূর্তে কিছু টাকা ছাড়া আর কিচ্ছু নাই। ওরে রাস্তাঘাটে পোলাপান যদি ঠিকমতো পায়, তাহলে জুতার মধ্যে হাগু লাগায় ওরে পেটাবে। অতএব বাংলাদেশের মানুষ কি চায়, কি পছন্দ করে, কোনটা এই দেশের জন্য, এই দেশের নিরাপত্তার জন্য প্রয়োজন, সেটা আপনাকে চিন্তা করতে হবে, সেটা করতে হবে। এই সুযোগ পৃথিবীর বাংলাদেশের ইতিহাসে আবার 100 বছরে আসবে কিনা ঠিক নাই। এই সুযোগ আপনাকে কাজে লাগাইতে হবে ভাই। আপনার রাজনীতি নিয়ে আমি আপনার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীও হইতে আসি নাই, আপনার নিয়ে আমার কোনো সমস্যা নেই। আপনি কই ধান্দাবাজি করেন, কী করেন ভাই, একান্ত আপনার ব্যাপার, আপনার দলের ব্যাপার, ওই এলাকার জনগণের ব্যাপার, প্রশাসনের ব্যাপার।
আমি আপনার ব্যাপারে নাক গলাইতে যাব না, কিন্তু আপনি যখন আমি প্রথম আলো, ডেইলি স্টার আর এই ইন্ডিয়া আওয়ামী লীগ এইসবের ব্যাপারে কারোর কোনো কিছু দেখব, তারা কিন্তু ভাই সর্বোচ্চ দেখা দেওয়া হবে। আবারও বলে রাখলাম। যাই হোক, যেসব ছাত্র নেতারা যারা কিনা আমি এই 5 আগস্টের মতো একটা ঘটনার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষকে স্বাধীন করে দিয়েছে, আওয়ামী লীগ নিষিদ্ধ হয় বাংলাদেশে, এটা আমরা দেখতে পারবো, এটা আমাদের কাছে স্বপ্ন ছিল, এটা হচ্ছে। এবং যেটা হয়েছে, এখানে অনেক ধরনের ফাঁকফোকর রেখে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, দল নিষিদ্ধ না, আইনগতভাবে নিষিদ্ধ করা হবে। আপনাদের জনগণ বলছে নাকি যে আইন দেখায় তারপরে নিষিদ্ধ করতে হবে? আইনগতভাবে বলছে? আপনি আইনগতভাবে তো এমনিই হবে। আর ভাই, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে মামলা চলছে, গুম কমিশনের যেগুলি চলছে, বিডিআর বিদ্রোহ, যে সবগুলোতেই হবে, নিষিদ্ধ হবে। তো আপনি এটা, আপনার সমস্যা কোথায়? আপনি এখন করে ফেলেন, সমস্যাটা কী ছিল? তারপরে করেন, যেটুকু করেছেন ওকে, ঠিক আছে, মানুষ যদি, জনগণ, ছাত্র জনতা যদি মেনে নেয়, আমার কোনো সমস্যা নেই। এমনিতেই পারবে না। আপনার মনে হয় যে আপনি এই সামনে নির্বাচন আসবে আর ওই নির্বাচন কমিশনের মাধ্যমে আওয়ামী লীগ যা জমা দিবে, আপনারা নির্বাচনে অংশগ্রহণ করবেন, প্রার্থিতা বা যাচাই বাছাই করে এগুলি করবেন, আপনার মনে হয় এটা আমরা মাইনে নেব? এটা সম্ভব না। এখনও গণমাধ্যম সহ বিভিন্ন জায়গায় যারা এই ধরনের চিপা চাপা দিয়ে আবার ফের আওয়ামী লীগকে বাঁচায় রাখার, আওয়ামী লীগ আসবে আনার জন্য করবেন, এবং যারা টিকে আছেন এখনও পর্যন্ত, তাদেরকে টিকতে দেওয়া হবে না। পুলিশ বলেন, সাংবাদিক বলেন, ব্যবসায়ী বলেন, যে যেখানে আছেন, আওয়ামী লীগের যে লেসপেন্সার যারা ছিলেন, কাউকেই টিকতে দেওয়া হবে না, সবাইকেই দেখে নেওয়া হবে ইনশাল্লাহ। অতএব ছাত্ররা এবং যারা আন্দোলন করেছেন তাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাই, এবং আপনাদের কাছে আমরা এই জাতি কৃতজ্ঞ। শুধু এতটুকুই বলবো ভাই, বাংলাদেশের এই যে আন্দোলন হয়েছে, এই আন্দোলনের মাধ্যমে বাংলাদেশে একটা নতুন শক্তির উদয় হয়েছে, এবং সেই শক্তিটা অবশ্যই আপনাদের এনসিপি। সো এনসিপি আমরা চাই তারা ভালো কিছু করুক, কিন্তু আপনাকে বেছে নিতে হবে আপনার প্রোডাক্ট কী, আপনি কী সেল করবেন। অর্থাৎ আপনার প্রোডাক্ট একমাত্র হচ্ছে এই জুলাই, আপনার প্রোডাক্ট হচ্ছে আওয়ামী লীগ, আপনার প্রোডাক্ট হচ্ছে ভারত। এই ভারত বিরোধিতা, আওয়ামী বিরোধিতা এবং জুলাই, এটাকে নিয়েই সামনে রেখেই আপনাদেরকে কী করতে হবে। এটাকে আপনারা যত বড় করবেন, এই দেশের মানুষ আপনাদের পেছনে তত আসবে। আমরা আপনাদের দুর্নীতি, অনিয়ম নিয়ে আগেও বলেছি একই কথা, এখনও বলছি, তবে দুর্নীতিতে কম জড়াইলে ভালো হইতো। কেউ জড়িয়ে গিয়েছেন দল গোছানোর জন্য, টাকা পয়সা। আমি আগেও বলছি, আমি ভাই ধর্মযুদ্ধ করতে আসি নাই, এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। কিন্তু আসিফ মাহমুদের সাথে আমার যে দ্বন্দ্ব হয়েছিল, সেটা হচ্ছে আসিফ ভাই, উনি প্রথমেই আসিফ নজরুলের পক্ষ নিয়ে একটা পোস্ট করলেন, তারপরে আমি কিছু বলিনি। ওইটা কিন্তু আমার ব্যক্তি আক্রমণ হয়ে গিয়েছিল, তারপর আমি কিন্তু কিছু বলিনি। কিন্তু উনি যখন প্রথম আলোর মাধ্যমে বই প্রকাশ করলেন, এরপরে আমি ওনার প্রতি ক্ষেপেছি। আমি যেইভাবেই হোক, আমি খবর পেয়েছি যে আসিফ মাহমুদ এখন আসিফ নজরুলের সাথে নেই, এবং আসিফ নজরুলের ব্যাপারে ছাত্র প্রতিনিধিরা সবাই মিলেই ডক্টর ইউনূসের কাছে তাদের যেই বিরোধের কথা সেটা জানিয়েছেন, এবং আসিফ নজরুলের ব্যাপারে তাদের যে আপত্তি সেটাও জানিয়েছেন। আসিফ নজরুলের কোনো বক্তব্য যেন ছাত্রদের বক্তব্য হিসেবে ডক্টর ইউনূস না নেন, সেটাও তিনাকে জানানো হয়েছে, এবং এই গত 8-10 দিনের ভেতরেই সেটা জানানো হয়েছে। তো যে কারণে আসিফ, নাহিদ, হাসনাত, সার্জিস যারা আছেন, তাদের ব্যাপারে আমার কোনো নাই, কোনো অভিযোগ নাই। শুধু আপনাদের কাছে অনুরোধ থাকবে ভাই, প্রথম আলো, ডেইলি স্টার এইসবের ব্যাপারে যায় না। এইসব জায়গায় গেলে কিন্তু ভাই মাথায় রক্ত উঠে যাবে, তখন কিন্তু ঠিক থাকে না কারে কি বলবো।